গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 14 জুলাই মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: করিমগঞ্জ জেলা কংগ্রেসে বড় সাংগঠনিক পদক্ষেপ, 3 নেতা সাময়িক বরখাস্ত। করিমগঞ্জ জেলা কংগ্রেসে দীর্ঘদিনের সাংগঠনিক টানাপোড়েনের মধ্যে বড় পদক্ষেপ নিল অসম প্রদেশ কংগ্রেস কমিটি। প্রদেশ সভাপতি গৌরব গগৈর নির্দেশে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একদিনেই 3 জন নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একে জেলা পরিষদ সদস্যকে শোকজ নোটিশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে জেলা কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এপিসিসির সাধারণ সম্পাদক রমান্না বড়ুয়ার স্বাক্ষরিত নির্দেশ অনুযায়ী জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাহের আহমেদ চৌধুরী, জেলা সম্পাদক ইনজামুল হক এবং কার্যবাহী কমিটির সদস্য আব্দুল বাসিদকে অবিলম্বে কার্যকর সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বরখাস্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদকে শোকজ নোটিশ পাঠিয়ে 4 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলবিরোধী কার্যকলাপ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, বিভ্রান্তি সৃষ্টি এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মহিলাদের ক্ষুদ্র ঋণ আর পরিশোধ নয়, অবস্থান স্পষ্ট করল সরকার। 12.71 লক্ষ মহিলার 2,303 কোটির ক্ষুদ্র ঋণ পরিশোধ। মহিলাদের বাকি থাকা ক্ষুদ্র ঋণ আর পরিশোধ করা হবে না। ইতিমধ্যেই ক্ষুদ্র ঋণ রেহাইয়ের সুবিধা পাওয়ার যোগ্য মহিলাদের ঋণ পরিশোধ করা হয়েছে। কিন্তু আর্থিক সংস্থা নিয়ম ভেঙে যাদের ঋণ দিয়েছে, সম্পন্ন পরিবার, চাকরিজীবীর পত্নী যেসব মহিলারা ক্ষুদ্র ঋণ নিয়েছেন, তাদের ঋণ পরিশোধ করা হবে না। বিধানসভায় স্পষ্ট করে দিয়েছেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিরোধীরা নির্বাচনী প্রতিশ্রুতি মনে করিয়ে দিলে মন্ত্রীর দাবি, মহিলারা খারাপ পেলে ভোটে এভাবে বিপুল জয় হতো না আমাদের। 21-এর বিধানসভা ভোটের আগে মহিলাদের ক্ষুদ্র ঋণ রেহাই করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, কিন্তু প্রত্যেক ঋণগ্রহীতা মহিলার ঋণ এখনও পরিশোধ করা হয়নি। সোমবার বিধানসভায় সরকারকে এই বিষয়টি মনে করিয়ে দেন বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন সব মহিলার ক্ষুদ্র ঋণ ফিরিয়ে দেবে সরকার, কিন্তু 27 লক্ষ মহিলার মোটে 12,500 কোটি টাকা ঋণের মধ্যে সরকার 10 লক্ষ মহিলার 2,000 কোটি টাকা ঋণ ফিরিয়ে দিয়েছে। রাইজর দলের বিধায়কের অভিযোগ, মুখ্যমন্ত্রী ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ায় বহু মহিলা ঋণের কিস্তি দেওয়া বন্ধ করে দেন। ফলে তারা এখন আর্থিক সংস্থার হয়রানির মুখে পড়েছেন। কারো ঘর থেকে টিভি, ফ্রিজ তুলে নেওয়া হচ্ছে, কারো মোটরসাইকেল, কারো আবার চালের টিন খুলে নেওয়া হচ্ছে। তাই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে সরকার তাদের ক্ষুদ্র ঋণ ফিরিয়ে দেবে কিনা জানতে চান তিনি। জবাবে অর্থমন্ত্রী জানান, ক্ষুদ্র ঋণ মুকুবের যোগ্য যারা, সেই সব মহিলাদের ঋণ ফিরিয়ে দিয়েছে সরকার। বিজেপির টিকিটে রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন সুস্মিতা। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। সোমবার বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র পেশ করেন তিনি। সঙ্গে মনোনয়ন দাখিল করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল সাংসদ সুকেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বরাইকো। আগামী 24 জুলাই 3টি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,
বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্য মন্ত্রিসভার প্রবীণ সদস্য, দলের শীর্ষ নেতৃত্ব এবং বিধায়কেরা উপস্থিত ছিলেন। রাজ্যে মোট ডি ভোটারের সংখ্যা 91,385। নির্বাচন বিভাগের তথ্য অনুযায়ী ভোটার তালিকায় বর্তমানে ডি চিহ্ন রয়েছে 91,385 জনের নামে। গত 31 মে অবধি রাজ্যের 56,728 জন ডি ভোটারকে বিদেশি ঘোষণা করেছে বিদেশি ট্রাইব্যুনাল। পরবর্তীতে যারা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন তাদের মধ্যে 831 জনকে বিদেশি ঘোষণা করে হাইকোর্ট। বিরোধী বিধায়কের প্রশ্নে সোমবার বিধানসভায় এই তথ্য দাখিল করেছেন স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাখিল করা তথ্যে জানা গেছে, বিদেশি ট্রাইব্যুনালের বিচারে 56,171 জন ডি ভোটারকে ভারতীয় নাগরিক হিসাবে ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের বিচারে 42 জনকে এবং সুপ্রিম কোর্টের বিচারে 3 জন ডি ভোটারকে ভারতীয় ঘোষণা করা হয়েছে। আগামী 72 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে, সতর্কতা জারি। এখনও কাটেনি আগের বন্যার দগদগে স্মৃতি। বহু জেলার মানুষ যখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন, ঠিক তখনই নতুন উদ্বেগের বার্তা এলো। আকাশে আবারও ঘনিয়েছে কালো মেঘ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী 72 ঘণ্টায় রাজ্যের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস সামনে রেখেই প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ নজরে গুয়াহাটি, জোরাবাট, মেঘালয় সীমান্তবর্তী এলাকা এবং বন্যাপ্রবণ জেলাগুলি। প্রশাসনের আশঙ্কা, বর্ষণের তীব্রতা পূর্বাভাস অনুযায়ী বাড়লে পরিস্থিতি খুবই দ্রুত বদলে যেতে পারে। শুধু স্থানীয় বৃষ্টি নয়, মেঘালয়ের পাহাড়ি এলাকা এবং উজানের জল নেমে এলে ব্রহ্মপুত্র, সুবনশিরি, জিয়াবর্লি, ধনশিরি সহ বেশ কয়েকটি নদীর জলস্তর অল্প সময়ের মধ্যেই বিপজ্জনকভাবে বৃদ্ধি পেতে পারে। নদীর চরাঞ্চল, তীরবর্তী গ্রাম এবং নিচু বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞরাও। সোনাবাড়ীঘাট হাসপাতালের দখলকৃত জমি পুনরুদ্ধার। গুড়িয়ে দেওয়া হলো 11টি অবৈধ দোকানঘর। এক যুগ ধরে দখল করে বুক করা সোনাবাড়ীঘাট হাসপাতালের জমি পুনরুদ্ধার হলো। অবৈধভাবে আরসিসি করে নির্মাণ করা প্রায় 11টি দোকানঘর গুড়িয়ে দেওয়া হলো। সোমবার সোনাই সার্কল অফিসার দিবাকর দেব, হাসপাতালের ইনচার্জ ডক্টর জামিল আহমদ বড়বুইয়া সহ সদর ও রাঙ্গিরখাড়ি পুলিশের উপস্থিতিতে দখলমুক্ত করা হয়। এদিন 2টি এক্সকেভেটর ব্যবহার করে প্রায় 6 ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে অবৈধ নির্মাণগুলি সরিয়ে ফেলা হয়। হাসপাতাল পরিচালন সমিতির চেয়ারপারসনের প্রতিনিধি রাকা মজুমদার জানান, গত 13 থেকে 14 বছর ধরে স্থানীয় যুবক তথা প্রাক্তন বিডিপি সম্পাদক ডামিল মজুমদার ও তার ভাইয়েরা হাসপাতালের জমি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি বলেন, 2013 সাল থেকেই জমি দখলমুক্ত করার উদ্যোগ শুরু হলেও নানা বাধার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে 2026 সালে হাসপাতাল পরিচালন সমিতির দীর্ঘ প্রচেষ্টার ফল মিলেছে। মরিগাঁও জেলার লোহরীঘাটের থানার অন্তর্গত আমরাগুড়ি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এই ঘটনায় সমগ্র লোহরীঘাট অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমাম হোসেন তার নিজের বড় ভাই জাকির হোসেনকে রাস্তায় রড দিয়ে আক্রমণ করে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার সন্ধ্যায় সেই বিবাদ চরম আকার ধারণ করলে ইমাম হোসেন তার বড় ভাই জাকির হোসেনকে রড দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করে
আক্রমণের পর স্থানীয়রা গুরুতর আহত জাকির হোসেনকে উদ্ধার করে দ্রুত লোহারীঘাট হাসপাতালে নিয়ে যান। তবে উন্নত চিকিৎসার জন্য নওগাঁও যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে ঘটনার খবর পেয়ে লোহারীঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত অব্যাহত রেখেছে। গুয়াহাটির বুধনাথ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, কিন্নরদের মারধরের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে ওই ব্যক্তি ঘটনার বিষয়ে এক ভয়াবহ তথ্য জানিয়ে যান। জানা গেছে, পুরো ঘটনার বিবরণ এক যুবকের মোবাইল ফোনে রেকর্ড হয়ে রয়েছে। রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় হরেশ্বর ডেকা। তিনি শান্তিপুর এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।